আমার একটা ঘটনা বলি, কালী পুজোর দিন আমরা না বেরোতাম, আমরা গিয়ে পঞ্চবটি শ্মশান ফশান হয়ে আমাদের শ্মশানে গিয়ে বাতি দিতাম। আমাদের শ্মশানের দিকের রাস্তাটা, তার আগে পর্যন্ত ওখানে আলো আছে, বাট তারপরে আর ওখানে কোথাও আলো নেই। পিছন থেকে ডাক শেষে ছোট্ট ছোট্ট আমাদের পিছনে পিছনে একটা বুড়ি হেঁটে আসছে এরকম লাঠি নিয়ে। বলছি পিছন ফিরে তাকানোর দরকার নেই, চ। ওরা অসত্য গাছ ছিল, তারপরে একটা বেল গাছও ছিল। গরমকালের দিকে ঘুম ভেঙে গেছে, বাইরে বেরিয়েছে, দেখছি যে কে তো বেল কুড়োচ্ছে আর কি। কে ছিল? ব্রহ্মদত্তি ছিল। ধর কোথাও তাকালো, দেখছি একজন সরে গেল ছাট করে। ও ধর কোনো কিছু কাজ করছে, মনে হচ্ছে কেউ একটা ওকে অবজার্ভ করছে আর সরে যাচ্ছে। যখনই ও দেখছে, ও স্পষ্ট বুঝতে পারছে ওর শরীর খারাপ হওয়া শুরু হলো। এবং বমি যখন করছে, বমির সঙ্গে মানে একদিন খুব কালো রঙের কিছু বেরিয়েছে, এবং বমির মধ্যে খাবার শুধু বেরোচ্ছে না, খাবারের সঙ্গে বিভিন্ন রকম এলিমেন্ট বেরোচ্ছে। ঠিকঠাক ঘুমায় না, খেতে দিতাম ভাই মিষ্টি, ক্যাডবেরিজ, সন্দেশ, মুন্ডা মিঠাই নিয়ে ছাড়ে দিয়ে আসতাম। মানে আমি জানি না যে এইগুলো হয়তো হ্যাঁ কুসংস্কার হতেই পারে, কুসংস্কার মানছি, কুসংস্কার আমার, কুসংস্কার আমার কাছে ভাই। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আমার যিনি গেস্ট, তার ব্যাপারে বলার আগে একটা পুরনো কথা বলবো। সেটা হচ্ছে যে একটা কথা আছে জানেন তো, যার মিষ্টির দোকান সে কখনো মিষ্টি খায় না। এবং আজকে আমার যিনি গেস্ট, তিনি হচ্ছেন আমার ভাই, আমার খুব প্রিয় ইভান সরকার। এবার ইভান সরকারকে আপনি কোথায় শুনেছেন সেটা একটু রেফারেন্স দিয়ে দিলে আপনার আজকের পডকাস্টের প্রতি ইন্টারেস্টটাও আরও বেড়ে যাবে, বলতে গেলে দ্বিগুণ হয়ে যাবে। ইভানের গলা আপনারা শুনেছেন নিতাই ডোম চরিত্রে। প্রেত কথা অরিজিনাল আমাদের যে অডিও সিনেমা হয়, সেখানে ইভান আমাদের নিতাই ডোম 1-2 এর নিতাই ডোম, এবং 2 আমাদের লাশের মন্দিরের শিবু। এবং ইভান বেশ কয়েকবার আমাদের প্রেত কথাতে কিন্তু আপনাদেরকে ঘটনা ন্যারেট করেও শুনিয়েছে। সো ইভানের সঙ্গে আপনাদের একটা পরিচিতি আছে, কানে কানে পরিচিতি আছে। এবং আজকে ইভানের তো প্রেত কথা নিজেরই চ্যানেল, কিন্তু অদ্ভুতভাবে ভাই আমাদের কখনো একসাথে বসা হয়নি। হয়েছে হ্যাঁ ভাই পডকাস্ট করবো কিন্তু বসা হয় না। আমিও কখনো তোকে বলিনি যে ভাই করবোই, হ্যাঁ আমরা তুইও কখনো প্ল্যান হয়নি, বাট আগের দিন একদম খুব স্পন্টেনিয়াসলি প্ল্যানটা হয়ে গেল যে আমরা একটা পডকাস্ট করি। আমি এবং ইভান দীর্ঘ বছরের বন্ধু, প্রায় আমাদের 2017 সাল থেকে আলাপ। আমরা একসাথে গান বাজনা করতাম, আমরা একসাথে মিউজিক করতাম, সেখান থেকে আমাদের বন্ধুত্বের জার্নি শুরু। এবং একটা সময় গিয়ে বন্ধুত্বের যে দাগটা থাকে, সেই দাগটা মুছে গেছে এবং আমরা একটা পরিবার হয়ে গেছি। এবং এই যে আমাদের পরিবার, আমরা মিলে এই একটা দক্ষ যজ্ঞ সামলাই। প্রেত কথা এক্সপ্রেস 3 আসছে, সেখানে ইভানের বিশাল বড় একটা ভূমিকা থাকে। আপনারা প্রেত কথা এক্সপ্রেস 3-তে যদি যেতে চান, তাহলে আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এবারের টিকিট প্রাইসটা জেনে নিতে পারেন। কারণ প্রেত কথা এক্সপ্রেস 3 মানে আমরা পাহাড়ের বুকে 3 রাত 4 দিন থাকবো, এবং সেখানে আমরা একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। যেই এক্সপিরিয়েন্সটা শুধুমাত্রই ভূতের ঘটনা নয়, জীবনবোধ, জীবনের গল্প, গান বাজনা পাহাড়ের বুকে, আর রাত্রিবেলা পাইন ফরেস্টে হাঁটতে হাঁটতে ভৌতিক আলোচনা, এবং তার সাথে একটা বনফায়ার, আনন্দ, একসাথে থাকা। 3টে দিন আমার সাথে, আমার পরিবারের সঙ্গে আপনারা। এই হচ্ছে আমাদের প্রেত কথা এক্সপ্রেস 3, সেখানে ইভানও থাকছে। এবং আজকে ইভান অসাধারণ একজন স্টোরি টেলার, ওর কাছ থেকে আমরা কিছু ঘটনা শুনবো। একটাই ঘটনা বোধ হয় আজকে, বড় একটা বড় ঘটনা আছে। দেখ, ঘটনা তো নিজের প্রফেশনগুলো দেখতে গেলে অনেক ঘটনাই তো এখনো পর্যন্ত সাক্ষী হয়েছে, এবং সেগুলো খুব ট্রু। একবার তুই একটা ঘটনাও প্রেত কথা একটা রিলসে অনেক পপুলার হয়েছিল, যে তোকে বলেছিলাম প্রথম ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে দলিলের সই করিয়ে নেওয়া, ওটা খুব মানে ভাইরাল হয়েছিল সেই সময়। তো ওই রকম তো ঘটনা ছোটখাটো অনেক কি দেখেছি, ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্ক ভাঙিয়ে দিয়েছে, ডিভোর্স হচ্ছে। হ্যাঁ, তো আজকে যে ঘটনাটা বলবো, মানে এটা আমি রিসেন্ট শুনেছি একদম, মানে এবং মানে কানে শুনেছি, এবং যেটা প্যাথেটিক মনে হচ্ছে আমার কাছে। একটা ডান্সার, সে একটা নৃত্যশিল্পী, একজন নৃত্যশিল্পী যদি 2 মাস হাঁটতে না পারে, যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, সেটা কতটা প্যাথেটিক হতে পারে। যেমন আমরা যদি হঠাৎ করে গলা খারাপ হয়ে গিয়ে যদি আমরা কথা বলতে না পারি, ঘটনা বলতে না পারি, এটা ঠিক সেই রকমই বিষয়টা। আমি ঘটনাটা শুনেছি, আমারই বড় ঘটনা, বেশ হ্যাঁ বড় ঘটনা।
তাহলে বড় ঘটনাটায় আমরা ঢুকি। একবার বলে দিই আমাদের এখানে আসতে হলে কি করতে হবে। আপনারও যদি কোনো ঘটনা থাকে, আপনার জানা কোনো ঘটনা অথবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করুন 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন। আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে। ইভানের একটি চ্যানেল এখন ইভান লঞ্চ করেছে, সেই চ্যানেলের নাম ইভান সরকার। সেখানেও বেশ কিছু মাইথোলজিক্যাল স্টোরিজ নিয়ে কথা বলে। আপনারা সেই চ্যানেলটি দেখবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি। কেন দেখতে বলছি সেটা ঘটনাটা শোনার পর বুঝতে পারবেন, তারপর আবার ইভানের চ্যানেলের কথা একটু আসবো। হ্যাঁ, তো আমি শুরু করছি ঘটনাটা, ঠিক আছে? একদম শুরু থেকে বলতে গেলে আমি ঘটনাটা শুনেছি আমারই ব্যান্ডের ভোকালিস্ট তার এক বান্ধবীর কাছ থেকে, তার বান্ধবীর জীবনের একদম ঘটনা, এবং ঘটনাটা রিসেন্ট, মানে 2-3 বছর 4 বছর এই সময়কার মধ্যেকার ঘটনা। তো মেয়েটি এখানে নাচ নিয়ে পড়াশোনা করে ও সাউথে চলে যায়, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে চলে যায়। ওখানে গিয়ে ও কোনো একটি বিশেষ নৃত্য শৈলীর ওপর ও ওখানে গিয়ে মাস্টার্স করবে বলে ও যায়, এবং ওর একজন রুম পার্টনার ওখানে থাকতো ওর সঙ্গে, ওরা দুজন একসঙ্গে থাকতো রুম পার্টনার। ওখানে গিয়ে প্রথমে ওরা ওঠে, একটা ভালো ফ্ল্যাটে ওঠে, এবং দেখ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর তো অনেক কস্টলি জায়গা, তো সেখানে গিয়ে ওই খরচা আমাদের মধ্যবিত্ত বাড়ি থেকে বহন করা, এবং তার থেকে বড় কথা ওরা চাইছিল যে আরো একটা নতুন কোথাও ভালো কোথাও একটা গিয়ে শিফট করে যাতে একটু ঠিকঠাক ঘর পায়, একটু ঠিকঠাক অ্যাফোর্ডেবল জায়গার মধ্যে যাতে পায়। তো সেই জন্য সেটা করতে গিয়ে তারা ঘর খোঁজা শুরু করে। আর হায়দ্রাবাদে যারা গেছে তারা জানে যে রাস্তাগুলো একটুখানি উঁচু নিচু হয়। আমি নিজেও গেছি, আমি যাইনি কখনো। হ্যাঁ, আমি গেছি হায়দ্রাবাদে। তো একটু ঢালু ঢালু উঁচু নিচু রাস্তা আছে, রাস্তায় গড়ি নেমে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। তো ওর এক্সপ্লেনেশন অনুযায়ী যে একটা জায়গায়, ওই যে আমি জায়গাটার নামটা উল্লেখ করছি না, এবং ওই যাতে কোনো রকম প্রবলেম না সেটা নামটা বলছি না। তো ওই বাজারের ওখান থেকে বাদিক থেকে ঢালু দিয়ে নেমে গিয়ে সেকেন্ডের বা ডান দিক বা বাদিকে একটা বাড়ি ছিল। তো ওই বাড়িটার ওরা খোঁজ পায় যে ওখানে কম দামে ভাড়া দিচ্ছে। প্রথম দিন যখন কথা বলতে যায়, ওরা ভাড়া নেওয়ার জন্য যখন যায়, বলছে তখন দেখছে অলরেডি একটা ভাড়াটিয়া আর কি ভাড়া ছেড়ে দিচ্ছে। তারা বাইরে বসে আছে এবং খুব উদ্ভ্রান্তের মতন তাদের মুখ চোখ। প্রথম দিন যখন হয় না রেকি করতে যাচ্ছে কোথায় থাকবো না থাকবো, তো দেখছি উদ্ভ্রান্তের মতন মুখ চোখ, তারা বাইরেই জামা কাপড় প্যাক করছে। তো যে বাড়ির মাল কিনছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যেটা কেন করছে, তো তখন বললো না আসলে ওরা ভাড়া দিতে পারছে না, 1 মাস এখনো হয়নি, ভাড়া দিতে পারছে না। তখন মানে মাথায় স্ট্রাইক করেনি যে 1 মাস যখন হয়নি তাহলে ভাড়াটা দেবে কেন। ওটা ওর পরে গিয়ে, অনেক পরে যখন পুরো ব্যাপারটা রিয়েলাইজ করেছে তখন গিয়ে মনে হয়েছে। এবার যেহেতু ভাড়া দিতে পারছে না বলে ও তো কিছু এ করেনি, তো দেখলো যে ঠিক আছে, যখন এফোর্ডের মধ্যে আসছে, তো ঘরটা ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, ঘরেও ঢুকেছে, ঘরে ঢুকলো, ঢুকে দেখছে প্রথমে একটা প্যাসেজ, একটা রুম আছে, তারপরে বেডরুম। গোটা ঘরটায় মেন গেট থেকে দেখতে গেলে যেটা দেখা যায় একটাই জানলা, দুটো ঘরের মধ্যে জানলা একটাই, গ্রাউন্ড ফ্লোরের ঘর। এবং ওখানে সেই ঘুলঘুলি টাইপের যেগুলো হয় না ওপর থেকে ওই স্কাইয়ের মতন ওপরে করা থাকে, ওই রকম জানলা গড়াত ঘরের মতন ছোট 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 ইয়ে করা আছে। ওটা দেখেও প্রথমে খটকা লাগে, এবং রুম পার্টনারকে বলে যে এরকম এখানে কি থাকা ঠিক হবে বা থাকবি। কিন্তু প্রথম দিনে গিয়ে ওদের কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছু ফিল হয়েছে সব নিয়ে কোনোদিনই ফিল হয়নি, কারণ সে বাড়ি খুঁজতে গেছে, কখনো সে তো ভূত খুঁজতে যায়নি, সে বাড়ি খুঁজতে গেছে। কারণ সব মাথার মধ্যে আসেও না ভাই, দেখেছে ভাই কম বয়সের মধ্যে হচ্ছে, তো স্টুডেন্ট আছে, ঠিক আছে চলো এখানেই থাকা যাক, কোনো অসুবিধা নেই। তো তারা যথারীতি নির্দিষ্ট দিনে ওখানে ওই বাড়িতে ওরা ঢোকে, ওরা পদার্পণ করে, দুজনেই যায়, থাকা স্টার্ট করে। তো মেয়েটির প্রথম থেকে কোনোদিনও কিছু মনে হতো না, শুধু বলতো যে আমি যেদিন কলেজ যেতাম না সেদিন দুপুরে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমোতে পারতাম না। আচ্ছা, এবং প্রথম এই সিমটমটা শুরু হয়েছে দুপুরে যখন ঘুমানোর চেষ্টা করছে, কিছুতেই ঘুমোতে পারছে না। কি হতো বলছে আমি ঘুমোলে মনে হতো কেউ হয়তো আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। দুপুরবেলা, ভর দুপুরবেলায় ও প্রেজেন্স ফিল করতো। মানে ব্যাপারটা কি হয়েছে জানিস তো, মানে গ্রাফ হয় না আমাদের ইউটিউবে যে গ্রাফ দেখা যায় এইরকম ভাবে উঠছে জিনিসটা, ভিউজ যখন বেশি ওঠে মনে খুশি লাগে, আমি শুরুর পর মনে আমিষের বেরোচ্ছে মিলিয়ন একটা আনন্দ লাগে। ঠিক এখানে ভয়ের পারদটা না এই ঘটনার ক্ষেত্রে এরকম আস্তে আস্তে চলেছে। আচ্ছা, প্রথম থেকেই এসে কোনো নেগেটিভ এনার্জি চুলের মুঠে টেনে ধরছে বা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে এরকম সিন হয়নি এখানে। কি হয়েছে এবার ঘটনাটা হচ্ছে, ও যখনই দুপুরবেলা ঘুমোতে যেত দেখছে যে ওর মাথার কাছে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, খুব অস্বস্তি হতো, ঘুমোতে পারতো না। এবং ঘরটার কথা আরো চিন্তা কর, গোটা ঘর, সেখানে একটা উপরে একটা ঘুলঘুলি, কোনো জানলা নেই না, ঘরটা কোনো জানলা নেই, গোটা বেডরুমটার মধ্যে কোনো জানলা না, না একটাই জানলা ছিল। বুঝতে পেরেছি ভাই, মানে যেটা বাইরের প্যাসেজটাতে জানলা ছিল। হ্যাঁ হ্যাঁ, বাইরের প্যাসেজে জানলা ছিল। এবারে ও বাইরে কাজ, ওর যে আরেকজন রুম পার্টনার সে জব করতো, সে তো সেখানে মেয়েটি সে সারাদিন করে সন্ধ্যাবেলা ফিরতো। এবার
ছিল হচ্ছে কলেজে, তখন ভর্তি হয়েছে, কলেজ করছে, কোনোদিন কলেজ যাচ্ছে, কোনোদিন কলেজ যাচ্ছে না। এবার হচ্ছে যেদিন ও কলেজ যেত না, সেদিন প্রচন্ড সারাদিন যখন একা থাকতো, প্রথম খুব অস্বস্তিতে থাকতো। আচ্ছা, সে ঘুমোতে যাচ্ছে, ঘুমোতে পারছে না, কোনো কিছু কাজ করার চেষ্টা করছে, সেটাও করতে পারছে না, গোটা দিন খুব বিচ্ছিরিভাবে কাটতে শুরু করলো এরকম একটা অদ্ভুত অস্বস্তিতে। এখানেও ঠিক ছিল। এরপর থেকে শুরু হলো, মেয়েটি যখন একা থাকছে, বা মেয়েটি যখন কোথাও সন্ধ্যাবেলা একা থাকছে, বা দিনের বেলা যখন একা থাকছে, ও ধর কোনো কিছু কাজ করছে, ধর কোথাও তাকালো, দেখছে একজন সরে গেল, ছাট করে একটা ছায়া ছাট করে পাস করে গেল। আচ্ছা, এই ঘটনাটা এরপরে ঘটা শুরু করলো, এবং এই ঘটনাটা ঘটছে, এবং তারপরে যখন ওর রুম পার্টনারকে বলছে যে এরকম ঘটনা ঘটছে, তো সে বলছে আমি তো কিছু বুঝতে পারছি না, তোর এসব মনের ভুল, তুই ভুলভাল করছিস। স্বাভাবিক, মানে হ্যাঁ ভাই, কেন ভাই, তুই ভাই কি পাগল হয়ে গেছিস নাকি, এরকম কেন ভাবছিস? তো মেয়েটি আবার সত্যি আমার মনের ভুল। তো সে আবার কলেজে ফোকাস করে, নিজের নাচে ফোকাস করে। একটা শিল্পীর কাছে সব থেকে তার বড় অস্ত্র শিল্প। আমরা যখন নিজেদের গান বাজনা করি, কবিতা বলি, বা আমরা যখন গল্প রেকর্ড করি, তখন তার চারপাশে কিছু করছে মনে থাকে না। তো ও ডান্সেও মনোযোগ দিতে পারতো না ওখানে থেকে। এবং যখনই সেকেন্ড স্টেজে যেটা হচ্ছে, যে যখনই ও কিছু করতে যাচ্ছে, মনে হচ্ছে কেউ একটা ওকে অবজার্ভ করছে আর সরে যাচ্ছে। যখনই ও দেখছে, ও স্পষ্ট বুঝতে পারছে, দেখ আমরা কেউ চলে গেলে তো বুঝতে পারবো, ও স্পষ্ট বুঝতে পারছে কেউ চলে যাচ্ছে, ওকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এবার তারপরে সে যেটা হলো, এটা হচ্ছে যে ও যখন মানে বাড়ির মধ্যে একা থাকছে, ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখছে। একদিন ও বসে আছে বাড়িতে, মানে ওই জামা কাপড় করছে, তো ওর বাড়ির বাইরে বিড়াল আসতো। আচ্ছা, এই থার্ড জিনিস এটা ঘটলো, ওর বাড়ির বাইরে অনেক বিড়াল আসতো, যাকে ও খেতে ফেতে দিত। তো ঘরের মধ্যে হঠাৎ দেখছি ওর আলমারি থেকে ওর উপর একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়লো। আলমারির ওপর থেকে ওর বাইরে কালো বিড়াল ঝাঁপিয়ে পড়লো, থার্ড থিং। এবং ও খুব ভয় পেয়ে যায়, খুব স্বাভাবিক, খুব প্রচন্ড ভয় পেয়ে যায়। বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে যায়, ঘরে লক করে দেয়, এবং দিয়ে দিদিকে ডাকে, দিদি ঘরে বিড়াল ঢুকেছে, হিন্দিতে যে দিদি বুঝে বাঁচালো, এদের হয়। তো মেয়েটা এসে যখন ঘর খুলে দেখছে, ঘরে কোথাও কোনো বিড়াল নেই, কিন্তু ঘরটাও লক করেই বেরিয়েছিল। ঘরে কোথাও কোনো বিড়াল নেই, কোনো রকম কোনো বিড়ালের চিহ্ন নেই, ঘরটা পুরো ফাঁকা, যেমন কি তেমন পড়েই আছে। এই বিড়ালের ঘটনার পরে ওর শরীর খারাপ হওয়া শুরু হলো, হঠাৎ করে বিভিন্ন রকমের শরীর খারাপ, বমি করছে, এবং বমি যখন করছে, বমির সঙ্গে একদিন খুব কালো রঙের কিছু বেরিয়েছে, কোনোদিন বমির সঙ্গে ব্লাড বেরিয়েছে, বমির সঙ্গে বিভিন্ন এলিমেন্ট বমিতে মিশে যেত। বলছে যাই খাচ্ছে, এমন শরীর খারাপ হলো, যাই খেত ও বমি করে ফেলছে, খাবার খাচ্ছে বমি করছে, এবং বমির মধ্যে খাবার শুধু বেরোচ্ছে না, খাবারের সঙ্গে বিভিন্ন রকম এলিমেন্ট বেরোচ্ছে। এবার বাড়ির মালিককে যখন বলছে এরকম ডাক্তারের কাছে যাবো, বলছে দাঁড়া আমি একটা কাজ করছি, এসে ওই জল ছিটিয়ে দিচ্ছে আর কি ঘরের মধ্যে। দেখছে বাড়ির মালিক আসছে, ঘরের মধ্যে জল ছেটাচ্ছে, যেটা ওই মক্কার যে হজের যে জল হয় না, কি একটা সম্ভবত বলে জলটাকে, ওই জল ছেটাচ্ছে চারে ঘরে কোনে, এই করে পবিত্র জল। হ্যাঁ, তো কখনো বলতো না যে ডাক্তারখানা যাবো, বলছে ঠিক হয়ে যাবে, তোমার উপর জল ছিটিয়ে দিচ্ছে, ঠিক হয়ে যাবে। তো এরকম করতো। তো তখনও মেয়েটি অত কিছু হয়নি, তখনও কিছু মেয়েটা না অ্যাকচুয়ালি এই স্টেপে না লাস্ট পর্যন্ত একদম গেলে বুঝতে পারবে না, পাগলের মতন হয়ে যায়। তো ওকে একসাথে গ্র্যাব করা শুরু হয় এটা দিয়ে। এবার তারপর থেকে যেটা হয়, বিড়াল ঝাঁপানোটা হচ্ছে প্রথম ফার্স্ট অ্যাটাক, পুরো একদম ডিরেক্ট অ্যাটাক, বিড়াল ঝাঁপায় ওর উপরে। কারণ ওর বাড়ির সামনে এমনি বিড়াল আসে, আর ওখানে আমাকে যেটা দিদিই বলছিল যে তামিল তেলেগুলো বিড়ালকে খুব একটা শুভ মনে করে না। আচ্ছা, ওরা বিড়ালটাকে অশুভ মনে করে। আচ্ছা, যে বিড়াল নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে, বিড়াল দেখলে দিন খারাপ যায়, তামিলের মধ্যে একটা রকম ব্যাপার আছে। এবার যেহেতু যে বাড়িতে থাকতো, সেই বাড়ির যে মালকিন ছিল, সে মুসলিম ছিলেন ধর্মের দিক থেকে, তো সেহেতু সেইগুলো তিনি এগুলো বিশ্বাস করতেন না, তো তিনি কোনোদিন কিছু বলেননি। আর ও বিড়ালকে ভালোবাসতো, খেতে দিত। বাট ওই কালো বিড়াল, ওই বিড়ালকে কখনো আগে দেখেনি। বলছে কালো বিড়াল টুকটাক সব বিড়াল তো এমনি আসে, কিন্তু ওই বিড়ালকে আমি কখনো আগে দেখিনি, মিশমিশে কালো। এবং দেখ, বন্ধ ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, তো ঘরটা বন্ধ করে যদি বেরিয়ে আসি, তো বিড়াল তো ঘরেই থাকবে, ঘরে তো জানলা একটা, তো জানলাও তো বন্ধ ছিল, তো গেল কোথায় জিনিসটা, বস্তুটি গেল কোথায়? স্বাভাবিক। তারপর যখন এরকম বমি হচ্ছে না, বমি হওয়া থেকে আস্তে আস্তে একটা হ্যালুসিনেট করতে শুরু করে। আচ্ছা, বলছে ও সবসময় একটা মেয়ের মুখকে হ্যালুসিনেট করতো। আচ্ছা, ও ধর বসে আছে, ও হয়তো ওর সামনে একটা মুখ দেখতে পাচ্ছে, একটা মেয়ের মুখ। আচ্ছা, শুধু মুখটাই দেখতে পাচ্ছে। ঘুমোতে যাচ্ছে, একটা মেয়ের মুখ দেখতে পাচ্ছে। যাই করছে,
একটা মেয়ের মুখ যেন ওকে চারপাশ থেকে ঘিরে রাখছে। এবার ও ছবিও আঁকে। তো বলছে আমি একদিন হঠাৎ করেই নিজের অজান্তে আমি ছবি আঁকলাম একটা মেয়ের ছবি, এবং ওই ছবিটা মানে এতটা আর কি ক্রিপি ছিল, সবাই বলে যে ওর বন্ধুরা কেউ ছবিটার দিকে তাকিয়ে থাকতে পারতো না, কেউ তাকিয়ে থাকতে পারতো না। যে আসতো বলতে তুই ছবিটাকে সরা না, এটা কেন রেখেছিস এখানে, ভাল লাগে ছবিটা কি? ওই ছবিটাই যাকেও দেখতো, হ্যাঁ যাকেও দেখতো ওই ছবিটাই ওর, মানে ওর তো এখন তো পার্টিকুলারলি অত মনে নেই। ও বলছে আমি যেরকম ভাবে ফিল করতাম আমার হাত দিয়ে যেন সেই ছবিটাই বেরিয়েছে। বুঝতে পেরেছি। এবং যেটা করলো ও ছবিটাকে নিয়ে নিজের দেওয়ালে রেখে দিল, বিছানার দেওয়ালে, যেদিকেও ঘুরে শুতো। ছবিটার দিকে চুপচাপ তাকিয়ে বসে আছে, ছবিটার দিকে মানে এক বাক্যে এরকম ভাবে তাকিয়ে বসে আছে। তার মধ্যেখানে ওর রুম পার্টনার আছে ওখানে, রুম পার্টনার ওকে বোঝাচ্ছে যে এসব কিছু হয় না, এই না সেই না, তুই এসব ভাবিস না, এসব নিয়ে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুই কেন এগুলো করছিস। বাট ও আস্তে 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 ও নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে, ওই ছবির দিকেও তাকিয়ে বসে থাকে, সারাদিন খায় না, ঠিকঠাক ঘুমায় না, ধীরে ধীরে পজেসড হচ্ছে। হ্যাঁ ঠিকঠাক ঘুমায় না, চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা নেই, সারাদিন এমনি কাটছে। এবং আস্তে আস্তে এরপরে যেটা হলো, ওর একটা ডিজিজ হলো হঠাৎ করে, কোমরে একটা এক্সট্রা হাড়, মানে আমাদের তো মানুষের মানে সম্ভবত 212টা না কটা হাড় আছে, তো কোমরে ওর একটা এক্সট্রা হাড় দেখা যায়, টেস্ট করে দেখা যায় একটা কোমরে একটা এক্সট্রা হাড় আছে। সেটা ডক্টররাও মানে অবাক যে ওইটার জন্যে ওই এক্সট্রা কি হাড় হলো, ও আর হাঁটতে পারছে না। ঠিক আছে, কি প্যাথেটিক ব্যাপারটা, ভীষণ প্যাথেটিক ব্যাপার। ওর প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো, হসপিটাল হলো, এখান থেকে ওর বাবা মা গেল, বোন গেল। হ্যাঁ ডক্টররা বলছে ডক্টর প্রশ্ন করেছে যে তোমরা কি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো, এরকম কিছু কি হয়েছে? ডক্টররাও জিজ্ঞাসা করেছে, বলছে নাহলে পায়ে দেখছি যে হয়তো ভাবছে হয়তো এমনি মনের জোর নেই তাই হাঁটতে পারছে না, বলছে পা দেখছে পায়ে কোনো সার নেই। ডক্টররা বলছে যেটা কি করে হতে পারে, তো দিব্যি হাঁটার কথা, এটা তো হওয়া সম্ভবই নয়। তারপর থেকে মেয়েটি প্যারালাইসিস হয়ে গেল, পুরো নিচের পোর্শনটা হাঁটতে পারতো না। ভাই বাড়ি ওই হাড়টাকে বের করার প্ল্যান করেছিল ওরা? হ্যাঁ ওই হাড়টাকে বের করার প্ল্যান করেছে, কিন্তু যদি পা মানে ওই প্রসেসটা ঠিকঠাক হয়ে গিয়েছিল, বাট তারপরে যে হাঁটতে পারছিল না এটার কোনো উত্তর খুঁজে পায়নি। এবং ডক্টররা একাধিকবার জিজ্ঞাসা করেছে যে মানে ব্ল্যাক ম্যাজিকে কি আপনারা বিশ্বাস করেন, ডক্টররা জিজ্ঞাসা করছে ভয়ে, মানে ডক্টরের কাছে কোনো উত্তর ছিল না যে মেয়েটি হাঁটতে পারছে না। তো ওই অবস্থায় ও আবার হুইল চেয়ারে করে খুবই ভালো বাড়িতে আবার আনা হয়। তো সব বন্ধ, কলেজ বন্ধ, ডান্স বন্ধ, পুরোপুরি তার জীবন তখন কাটতে শুরু করে হুইল চেয়ার আর বিছানায়। বাড়িতে মা আছে, বোন আছে, তারা তখন কিছু অতটা সেই সময় বুঝতে পারেনি। মেয়েটা সারাক্ষণই দেখ এমনি সেই সময় সে একটা ট্রমাটাইজ হয়ে আছে, তার মধ্যে এরকম হাঁটতে পারছে না, তো সে কারোর সাথে বিশেষ কথা বলতে হয়তো একদিন স্নান করতে ঢুকেছে। তো যখন স্নান করছে সেই সময় মা বাইরে আছে, ও স্নান করছে, ও যে স্নান করেছে, স্নান করার পরে মনে হলো ও যে কেউ যেন না মানে ওকে খুব গরম কোনো কিছু দিয়ে, কোনো কাঠকয়লা জাতীয় কিছু দিয়ে ওকে টাচ করলো। খুব চমকে ওঠে এবং চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ওর বোন বাইরে থেকে বাথরুমের ভিতরে আসে। ওর বোন বলছে দেখছে ওর পিঠে, এই বাঁ দিকের পিঠে, ঠিক আছে, এরকম করে কেউ কালো একটা হাতের ছাপ, ও যেটা ফিল করে, এবং এখানে এসে দেখছে কালো একটা হাতের ছাপ। ওর বোনও ভয় পেয়ে যায় সেই সময়, বাড়িতে মাকে কিছু বলে না, কিছু হবে জেনে। তো সেই দিন ওর রুম পার্টনারটা ওর কাছে জিনিস কনফেস করলো যে তুই এরকম বলতিস তো, আমি না অনেকবার ঘুম থেকে উঠে একটা ঘরের মধ্যে আমার মনে হয়েছে আমার মুখের উপরে একটা কাটা মুন্ডু ভাসছে। কি বলছিস? বলছে আমার অনেকবার মনে হয়েছে একটা মুখের উপরে কাটা মুন্ডু ভাসছে, আর মুখটা না ওই তুই যে ছবিটা গেছিস ওর সঙ্গে খুব সিমিলার। ও তো ওই মুখটাই দেখতো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, মানে বডিটা ওরা কেউ দেখেনি, ওরা শুধুমাত্র মুখটা দেখেছে, মাথাটা দেখেছে। হ্যাঁ, এবং মেয়েটি বারবার বলেছে যে যখন মানে ওর রুম পার্টনার বলছে যে আমি দেখেছি একটা কাটা মাথা, মানে ওই মুখটা আমি কোথাও গিয়ে দেখেছি। তো তারপর যখন এরকম হচ্ছে তখন বাড়ির আশেপাশের প্রতিবেশীরা ওকে বলছে তোমরা একটুখানি কোনো কিছু দেখাও, এই সমস্ত একটু ঠিকঠাক করো।
ইতিমধ্যেই ওদের আর এক প্রতিবেশী যারা 4 তলায় থাকতো, তার সঙ্গে কানেকশন ছিল ভালো, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকতো, তারা এসে বলছে গতকাল রাত্রে একটি ঘটনা ঘটেছে আমাদের সাথে। আচ্ছা কি ঘটনা? বলছে যে 4 তলার জানলা দিয়ে ওরা দেখছে বাইরে জন দাঁড়িয়ে আছে, 4 তলার জানলা দিয়েছে, বাইরে জন দাঁড়িয়ে আছে, চেক শার্ট পরা, ঠিক আছে। দেখলো, দেখার পরে মানে দাঁড়িয়ে আছে, ওটা স্পষ্ট দেখেছে 4 তলার জানলার বাইরে 4 তলার জানলার বাইরে দাঁড়িয়ে আছে, এবং তারপরে আর কিছু দেখতে পাইনি। তো ওরা প্রচন্ড ট্রমাটাইজ, ওরাও বলছে ঘর ছেড়ে দেবে এরকম। স্বাভাবিক। তো মেয়েটি দেখ, এই তো ঘর খুঁজতে যেতে পারবে না এখন, আর ব্যাঙ্গালোরে গিয়ে ওর বাবা মা এখন ঘর খুঁজতে পারবে না। আমাদের বাবা মা যদি এখন ব্যাঙ্গালোরে যায় গিয়ে, তারও তো একটা হ্যাপা কষ্ট, আর এনাদের বাড়ি সেই বীরভূমের দিকে। তো সাধারণত দেখ, আমরা তো কলকাতায় থাকি, ওনারা গ্রামের মানুষ, অনেক বেশি সরল হয় ওনারা, সেই শহরের মাঝে কোথায় গিয়ে বাড়ি ঘর খুঁজবে। তো বাবা মা ওখানে থাকে, এবং মেয়েটি ওখানে থাকতে থাকতে তারপরে বাবা মা চলে গেল, সব ঠিকঠাক একটু যখন হচ্ছে দেখছে, হাঁটতে কিন্তু তখনও পারেনি মেয়েটি, তখনও কিন্তু ওই রুমের মধ্যেই থাকতো, রুম পার্টনারটাও থাকতো। যেটা ড্রাস্টিক ঘটনা যেটা ঘটলো, এদিন ঘরে ওরা শুয়ে আছে, এবং শুয়ে থাকতে থাকতে অনেক ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে হঠাৎ করে। সেদিন ঘুমটা আর মেয়েটি যেটা সবসময় আমাকে বলেছে যে ও যতদিন ওই ঘরের মধ্যে থাকতো না, ও ততদিন ঘুমোতে পারতো না। ও যখন প্রথম হসপিটালে গিয়েছিল, ও বলছে আমি সেদিন হঠাৎ করে মনে পড়লো যে আজ আমি ঘুমালাম। ওই সেদিন ওর মনে হচ্ছে যে ঘুম কি জিনিস, মানে ও ফিল করতে পারলো এটাই ঘুম। বাড়িতে থেকে কোনো ঘুমোতে পারছিল না। এবার ও সেখানেও তাই, ওই দিনটার ঘটনাটা হয়তো তার প্রাণ চলে যেতে পারতো যদি আর একটু দেরি হতো। এবার ওরা শুয়ে আছে, বলছে হঠাৎ করে না ভেন্টিলেশন বেয়ে গোটা ঘরে না খুব ধোঁয়া, গোটা ঘরে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, ওই ঘুলঘুলিতে গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। এবং বুঝতে পারিনি, মেয়েটাকে পাশে ডাকছে, বলছে ডাকছি, উঠছে না, ওট অনেক কষ্ট করে তাকে তুলেছে, ও তো উঠতে পারছে না, ওর তো পা এরকম অবশ, ওট করে মেয়েটি লাস্ট পর্যন্ত উঠেছে। উঠে ও বাইরে গিয়ে দেখে চিৎকার করে উঠেছে, দেখছে যে বাইরের যে আরেকটা যে ঘর, যেখানে বেড, যেখানে আর কি ওর বাবা মার আগে থাকতো, ওইখানে আগুন জ্বলছে। ওই মাঝ রাত্রে গোটা বাড়িতে আগুন লেগে গেছে, উইদাউট নো রিজন। কোথাও কোনো রান্নাঘর নেই, কোথাও গ্যাস জ্বলছে না, কিছু জ্বলছে না, ওর ঘরে আগুন জ্বলছে ভাই। মানে ওই অবস্থায় ওকে টেনে নিয়ে ওরা বাইরে বার করে, চিৎকার চেঁচামেচি পড়ে যায়, সবাই এসে জল টল দিয়ে করে, বাইরের ঘরে ম্যাক্সিমাম জিনিসপত্র পুড়ে গেল। তারপর থেকে ওরা নতুন ঘর খোঁজা শুরু করলো। মানে তারপর আর ওই বাড়িতে থাকার কোনো প্রশ্নই হয় না। আমি তো সব থেকে স্ট্রেঞ্জ লাগলো, বলছে যে 4 তলার বাইরে একজন দাঁড়িয়ে আছে জানলায়। হ্যাঁ, ও ভাই, ওরা দেখি 4 তলার বাইরে দাঁড়িয়ে আছে। তারপর তো ওরা নতুন ঘর খোঁজা শুরু করলো। নতুন ঘর খোঁজা শুরু করতে গিয়ে সব থেকে প্রবলেম ফেস করলো হচ্ছে, এই মেয়েটি তো বাড়িতে, এই মেয়েটি আস্তে আস্তে একটু করে রিকভার করছে, হাঁটতে তখন ঠিকঠাক পুরোপুরি পারছে না, প্রায় 1.5 মাস হয়ে গেছে। 2 মাস এরকম অবস্থা না, এখন পুরো ফিট ভাই। এখন তো ডান্সের রিলস যথারীতি। কমাস আগের ঘটনা, এটা বছর হয়ে গেছে, 4 বছর 3 বছর 4 বছর 3-4 বছরের, হ্যাঁ 3-4 বছর আগের ঘটনা। মানে ওর জীবনের এটা একটা ডার্ক টাইম ভাই। আমি মানে জোর করে 2বার ধরে বলা করিয়েছি ভাই। প্রথমবার তো ভোরবেলা শুনেছিলাম, তখন শুনে ভাই আমার ভাই হেভি ভয় লেগেছিল। তারপরে আবার বলবো বলে আমি আবার সেকেন্ডবার তাকে বলা করিয়েছি, তুমি বলো একটু ভালো করে শুনি ব্যাপারটা, পুরোটা রেকর্ড করে নিই আমি, যাতে না কোনো জিনিস মিস হয়। তো আমার কলটা আমি রেকর্ডও করেছি যখন আমাকে বলছে পুরোটা। আচ্ছা, ওরা ওই বাড়িটার থেকে যখন বেরোতে পারেনি চট করে। কি হলো তখন? যখনই বলছে বেরোতে যাচ্ছে, তখন কোনো না কোনো গন্ডগোল হচ্ছে। প্রথম দিন বাড়ি খুঁজতে যায়, আমিও জেনারেলি এটাই জানি যে এরকম জায়গা থেকে ওই আমি চাইলাম হঠাৎ করে বেরিয়ে চলে গেলাম, এমনটা কিন্তু হয় না, বেরোতে পারেনি। কারণ নেগেটিভ এনার্জি সব সময় চেষ্টা করে ওদেরকে আটকাতে। এবং আমি যেটা বুঝছি যে এখানে ওই মেয়েটার ওপর এই এনার্জিটা বা এই এন্টিটিটা অনেকটাই প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, নইলে ও প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে না, হতে পারে না কোনোদিন। এবং দেখ, মানে আমি মনে করি যে সবসময় যেই মানে ভূত এসেই যে সবসময় তার মানে হাঁ করে এসে তেড়ে আসবে, সেটা এরকম। আমি এই ঘটনাটার পরে আরো একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করছিলাম, ভাই খুব অবাক। আমি এটাকে পুরোটা কমপ্লিট করে তোরা বেরোতে চাইছে, বেরোতে পারছে না ভাই ঘর থেকে। যখনই মেয়েটা তার দ্বিতীয় মেয়েটি ঘর খুঁজতে যাবে, প্রথম দিন বাথরুমে পড়ে গেল, চোট পেল। দ্বিতীয় দিন বাড়ি খুঁজতে যাওয়ার কথা হচ্ছে, তুমুল বৃষ্টি, মানে আকাশ ভেঙে যাওয়ার মতো বৃষ্টি। তারপরে এইসব করতে গিয়ে ওরা বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে বললো, কথা বলছে এলাকাটা নিয়ে, কোথায় কি আছে না আছে। তখন বলছে যে তো ওই বাড়িটাতে এমনি একটু প্রবলেমেটিক, শুধু বাড়িটা নয় এই এরিয়াটাই প্রবলেমেটিক।
লোকজনরা বলছে। আচ্ছা, বলছি ওই মলটা দেখেছো? ওই মলটা সন্ধ্যের পরে মল আর কেউ যায় না। একটা মল ছিল ওখানে, সন্ধ্যের পরে সে মল আর কেউ যায় না। বলছে ওখানে অনেক প্রবলেম হয় রাত্রেবেলা, মালপত্র পড়ে যায়, এই হাটে ওই হাটে, এই করে সেই করে। তো ওরা দেখেছে, কিন্তু লাস্ট পর্যন্ত মলটা বন্ধ হয়ে গেছে। ওরা মলটাই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন মলটা বন্ধ হয়ে গেছে। ওখানে একটা নার্সিংহোম আছে, হায়দ্রাবাদের নাম করে একটা নার্সিংহোম আছে ওখানে। মলটা নেই, মলটাই বন্ধ হয়ে গেছিল। কেউ যেত না তো ভাই মলটাতে। ওই এরিয়াটাতে কি কোনো প্রবলেম ছিল তাহলে? মানে এরিয়াটাকে কবরস্থান ছিল। আমি ভাবছিলাম ওখানে হয়তো কোনো মাস মার্ডার হয়েছে বা কিছু। না, ওই এরিয়াটাকে কবরস্থান ছিল। কবরস্থানের ওপর ওই এরিয়াটার মধ্যে একটা বাড়ি, মল, এই সমস্ত টুকটাক গজে উঠেছে। একটা মানে বড় এরিয়ার একটা গ্রেভিয়ার্ড ছিল। মানে ওখানে তোর প্রচুর নেগেটিভ এরকম শক্তি ওখানে রয়েছে, প্রচুর রয়েছে। এবং এই ঘটনাগুলো কিন্তু, তুই যে ঘটনাটা বললি, এই ঘটনা কিন্তু মানে শহরের আরো বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন বাড়িতে এরকম ঘটনা ঘটে। কিছু কিছু বাড়ি আছে যে বাড়িগুলোকে বাইরে থেকে দেখলে মনে হয় যে বাড়িটাকে একটা অন্ধকার গ্রাস করেছে, এবং বাড়িটা যেন একটা অন্য জগৎ, বাড়িটাই যেন একটা অন্য জগৎ। আমরা আমিষে যেমন ক্রিয়েট করেছিলাম যে বাড়িটাই একটা অন্য ইউনিভার্স। বাড়ির ফার্স্ট লুকটা আসছে যেন মনে হচ্ছে হ্যাঁ সত্যি একটা প্যারানরমাল ইউনিভার্সে ঢুকে যাচ্ছে, একটা অন্য কোনো জগতে চলে যাচ্ছি। এবং তারপরে যখন এরকম জানতে পারছে, আগে ওই ঘরটাতে কোনো ভাড়াটিয়াই ঠিকঠাকভাবে থাকতে পারেনি, আর ওই যে ভাড়াটিয়াগুলো চলে যাচ্ছিল, ওই ভাড়াটিয়াগুলো যে চলে যাচ্ছিল, তখন ওদের মাথা স্ট্রাইক করে যে 1 মাস হয়নি, কি করে ভাড়া দেবে বাবা। তো তারপর অনেক প্রবলেম পেরিয়ে প্রায় মানে 1 মাস পর মেয়েটি একটু হাঁটতে শুরু করে। ওই মেয়েটি একদিন নিজে বেরিয়ে একটা বাড়ি পায়, এবং সেখানে দিনের ভাড়া যেদিন মানে টাকা জমা দেওয়ার যখন কথা হচ্ছে, আবার বৃষ্টি নামে, তুমুল বৃষ্টি, আকাশ কালো করে বৃষ্টি। বলছে ওসব বৃষ্টি না মেনেও চলে যায়, গিয়ে ভাড়াটা দিয়ে এই বাড়িটা ও ছাড়ে। এবং বাড়িটা যখন ছাড়ে, তারপর থেকে ওর পায়ের সমস্ত কিছু ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, কোমরে পেন কম হয়, নাচা শুরু করে, ক্লাস শুরু করে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যখন এই বাড়িটা একে তো সহজে ছাড়তে দিলই না। এবং আমার সামনে কোথাও গিয়ে মনে হয় যে, আমি যখন কথাগুলো শুনছিলাম বা বলছিলাম, তখন কোথাও গিয়ে মনে হয় যে আমার ওই সময় নিজেই পুরো পজেস ছিল। এবং ও যখন কথাগুলো বলে, মানে মেয়েটি যখন কথাগুলো বলে, তখন একটা কথার সঙ্গে আর একটা কথার লিঙ্ক আপ খুঁজে পাওয়াটা খুব চাপ। যখন বলছে, কারণ ও তো ওই সময় পুরো লস্ট ছিল। আমি বললাম যে ওই মেয়েটির ছবিটা কি করলে শেষ পর্যন্ত? বলছে ওটা আমি ওই বাড়িতেই ফেলে রেখে আসি। বলছে আমি যতদিন ছিলাম বাড়িতে, ওই মেয়েটির ছবিটা আমাকে তাড়া করে বেরিয়েছে। আমি বলছি তুমি ওখান থেকে ফিরে আসার পরে কখনো মেয়েটিকে দেখেছো? কোনো স্বপ্নে, কখনো কোনো বাস্তবে মনে হয়েছে? বলছে না, আমি যে বাড়িতে আসি সেই বাড়িটা এতটাই পজিটিভ এনার্জি ছিল, আমি সেই বাড়িতে আসার পরে যে একটা সপ্তাহ শান্তিতে ঘুমিয়েছি, আমি রিয়েলাইজ করলাম আমি লাস্ট 6টা মাস ঠিক করে ঘুমাইনি। স্বাভাবিক, পজিটিভ হলে তো ঘুম হয় না। বলছে আমি লাস্ট 6টা মাস ঘুমাইনি। বলছে আমি আয়না দেখে চিনতে পারছি না, আমার গায়ের রং বদলে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, যেটা তো হওয়ার কথা নয়। তারপর যেটা হয়েছে, ও বাড়িটা চেঞ্জ করে দেওয়ার পরে এখন সব ঠিকঠাক, সব নর্মাল, এখন খুব ভালোভাবেই আছে, এবং এখানে চলে এসছে এখন, অবভিয়াসলি আর ব্যাঙ্গালোরে নেই। তো এই ছিল হচ্ছে একটা প্রথম ঘটনা। ভাই ঘটনাটা কিন্তু বেশ আমার ভালো এবং ইউনিক মনে হলো, কারণ এই ধরনের ঘটনা অ্যাকচুয়ালি ঘটে। হ্যাঁ ভাই, এবং কিছু কিছু এই জন্য মানুষজন না যখন বাড়িতে যায় আগে বাস্তু দেখে নেয়। হুটহাট করে যে কোনো বাড়িতে উঠে গিয়ে ফ্যামিলি নিয়ে থাকতে শুরু করলাম, তারপর তার যা কনসিকোয়েন্স, কারণ বাড়ি মানে হচ্ছে বাসস্থান, যেখানে আপনি থাকেন। এই জন্য বারবার বলা হয় যে বাড়িকে পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন। অনেকের বাড়িতে বাথরুম নোংরা হয়ে থাকে, দেয়াল একদম কালছিটে হয়ে থাকে। এই সমস্ত বাড়িতে দেখবি যে লোকগুলো থাকে তাদেরও জীবনে উন্নতি নেই, না তাদেরও জীবনে কিন্তু কাজ করে না, ওরাটাই কাজ করে না। যাদেরই বাড়ি নোংরা থাকে তাদের জীবনের উন্নতি আটকে যায়। এবং যদি বাড়িতে এই ধরনের নেগেটিভ জিনিসপত্র যদি ঢুকতে শুরু করে, নোংরা বাড়ি এদের সব থেকে ভালো বাসস্থান। একদমই তাই। বাড়িটার কথা তো আমি যখন বলছে, আমি তো ইভেন আজকে সকালবেলা যখন আসছে বলছি ফোনে, বলো, আমার কানে ব্লুটুথ ফোন আছে, আমি বাইকটা চালাচ্ছি, পুরো ঘটনাটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বলো। আমি তখন জাস্ট শুনছি, ফোনটা মিউট করে রেখে আমি বাইক চালাচ্ছি, আর কানে হেডফোন আছে, হেলমেট পরে শুনছি। তো আমার তখন ওই বাড়িটার সিনটা আমার মাথায় আসছে। এখন আমি যখন বলছি, আমি না লাইক ঘরটাকে দেখতে পাচ্ছি। আমাকে তো উপরে ডিসক্রাইব করেছে, ঘরে ঢুকছি, একটা খাট, আর একটা ঘরে ঢুকছি, একটা পুরো ঘুপচি জায়গা, খাট,
পাশে একটা দেয়াল, এদিকে কিছু নেই, হ্যাঁ, একটাই মাত্র জানলা, এবং দেয়ালের এখানে একটা মাথার কাছে তার একটা ছবি রাখা। তুই ভাব না যে এই যে তুই যে বাড়িটার ঘরটার বর্ণনা দিলি, এই ঘরটাতে হাওয়া বাতাস পাস করার মতো কিছু নেই, কিচ্ছু নেই। তুই এখানেই তো থাকবে। হ্যাঁ, কোথায় আর থাকবে, এখানেই তো থাকতে হবে। আউটস্ট্যান্ডিং ভাই। মানে কিছু কিছু ঘটনা না আমাকে অবাক করে গেছে। মানে আমি আরো একটা আমি একটা ছোট্ট ঘটনা, মানে যেটা বলছিলাম যে ভূত প্রেত মানেই যে তেড়ে আসতে হবে, তাকে এসে ভয় দেখাতে হবে, তার পক্ষে সেরকম নয়। আমার একজন পরিচিত অফিসে জব করে, তারা দুই বন্ধু ছিল, আমিও তার সঙ্গে মানে মানে দুজনকে আমি দেখেছি সামনাসামনি, ইভেন আমার পার্টি ফাটিতেও বসেছি, আড্ডা ফাড্ডা মারতে বসেছি। তো হঠাৎ আর কি দাদাটার মানে যে ওয়াইফ, সে আমাকে ফোন করছে যে ভাই একটুখানি বাড়িতে আসতে পারবি। আমি গেছি যে দাদাটা প্রচণ্ডভাবে ঘামছে, টেন্সড। কি ব্যাপার দাদা, কি হয়েছে? বলছে যে বলছি বস। যে ঘটনাটা বললো ভাই, মানে আমিও শুনে মানে খুব অবাক হয়েছি যে প্রত্যেক দিনের মতো সে অফিস গেছে, অফিস গিয়ে তার বন্ধুকে ফোন করছে, ফোনে পাচ্ছে না। আমার যাতে ঠিক আছে, যদি দেরিতে আসবে, তো ফোনটা সুইচ অফ তার বন্ধুর। তো ঠিক আছে, বাথরুমে যাই, আগে ব্যাগ প্যাগ রেখেছে ডেস্কে, রেখে সিগারেট খেতে গেছে বাথরুমে। সিগারেট খেতে গিয়ে দেখছি তার কলিগটা দাঁড়িয়ে আছে সেখানে, তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। যে কী রে, তোকে ফোন করছি, ফোন সুইচ অফ কেন? বলছো ফোন সুইচ অফ আছে? হ্যাঁ, তাহলে চার্জ নেই। ঠিক আছে না, ওই সিগারেট খাবি? বলছে না, সিগারেট ফেট খাবো না। গল্প করেছে 8 ঘন্টা দাঁড়িয়ে, প্রায় যখন সিগারেট খেতে খেতে বিভিন্ন বিষয় নিয়ে গল্প বলছে। এই চল, দেরি হয়ে যাচ্ছে। এটাই তুই জান, আমি আসছি, তুই যা, আমি টয়লেটটা করে আসছি, তুই যা। লোকটা ডেস্কে এসে বসেছে, ডেস্কে এসে যখন বসছে, পাশের ডেস্ক থেকে বলছে, এই জানিস মারা গেছে। এই ঘটনাটা বলেছিলি তুই? তোকে বলেছিলাম, মনে করে দেখ। জানিস তুই মারা গেছে। ওরই সাথে সিগারেট খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিল, এবং ওরা রোজ সিগারেট খেত ওখানে। কোনো রকম এখনো আমার শুনে গায়ে কাটা দিল এটা। ভাব, মানে দুজনে কথোপকথন করে বেরিয়ে এসেছে যে মারা গেছে। এরকম ঘটনা আমি 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 না যে সমস্ত ঘটনাগুলো শুনেছি জীবনে, আমি সেগুলো খুব রিয়ালিস্টিক লেগেছে। আমি যে কারণে এগুলো আমি তোকে বলছি এখানে, আমি এগুলো এই ঘটনাগুলো কখনো কোথাও এক্সপোজ করিনি বা বলিনি। এগুলো আমি তোর বন্ধুদের মাঝখানেই বলেছি, কোনো পডকাস্টে কখনো এই সমস্ত ঘটনা আমি কোনোদিনই বলি। এবং আমার আরেক ভাই গান গাইছে, ঠিক আছে, সৌগত নাম, ছোট্ট একদম বাচ্চা, খুব মিষ্টি ছেলে। তো ও আমাকে বলেছিল যে দাদা আমার না এইসব ভূত প্রেত নিয়ে ট্রমা আছে। কেন ট্রমা আছে? বলছে খুব যখন ছোটো বয়স, যখন খুব কম, ওই 5-6 যখন পড়ছে, বলছে আমি প্রথম থেকে খুব শাই ছিলাম ছোটোবেলায়। হচ্ছে স্কুলে স্পোর্টস হচ্ছে, আমার টয়লেট পেয়েছে, আমি বাথরুমে যাবো। তো বাথরুমে যাচ্ছে, বলছে আমার স্কুলের সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি ধরে ডান দিকে করিডোর দিয়ে যাচ্ছি। করিডোর দিয়ে যেতে গেলে প্রথম ক্লাসরুম পড়ে, একটা ক্লাসের দরজা পড়ে, তারপর কিছুটা গিয়ে একটা জানলা পড়ে। তো দরজা দিয়ে দেখলাম যে একটা কেউ বসে আছে। আবার জানলা দিয়ে দেখলাম কেউ একটা দিদি বসে আছে, সেটা ব্যাগে মাথা নিচু করে বসে আছে। আমি গেলাম, টয়লেট করলাম, টয়লেট করে আবার দেখে এলাম, দেখলাম বসেই আছে। আচ্ছা, আমি বসে আছে, দেখ শিশু মন, সরল মন, ওটা দিদি বসে আছো কেন? স্পোর্টস হচ্ছে, যাবে না? ঠিক আছে, বলছে মেয়েটা সাড়া দিচ্ছে না। হয়তো আমি আরও এগিয়ে গেলাম, দিদি বসে আছো কেন, চলো। বলছি, তারপর মেয়েটা পিছন ফিরে তাকালো। ও যখন তাকালো, তখন আমার মনে পড়লো দিদিটা তো মারা গেছে। বলছে ওটা নিয়ে ওর ট্রমা এখনো হয়, এবং ওখানেই ও সেন্সলেস হয়ে পড়েছিল। ওই বিল্ডিংটার মধ্যেও সেন্সলেস হয়ে পড়েছিল। একা বিল্ডিংয়ে একটা ছেলে একা পড়ে আছে। প্রায় 3 ঘন্টা পরে ওকে কেউ খুঁজে না পেয়ে ওপরে উঠে এসে ওকে স্যারেরা উদ্ধার করে। হ্যাঁ রে ভাই, এরকম না হয় মাঝে মাঝে, আমরা এমন কিছু দেখে নিই যেটা দেখার হয়তো আমাদের কথা ছিল না। হয়তো সে দেখা দিতে চেয়েছে, বা কোথাও দাঁড়িয়ে আমাদের অবচেতন এমনভাবে কাজ করতে থাকে যে আমরা তাদের সঙ্গে কানেক্ট করে ফেলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাদের কখনো এমন হয়েছে? হলে জানান, কমেন্টেও জানাতে পারেন, পডকাস্টে এসে জানাতে পারেন। এবং হেভি আর কিছু আছে এরকম ছোট ছোট? বল। যেমন ধর আমার সাথে ঘটে, একটু নড়ে চড়ে বসে, হ্যাঁ নড়ে চড়ে বসে, রিল্যাক্স করে বসে। আমার একটা ঘটনা বলি, এটা আমার সাথে ঘটা। মানে আমি একা না, আমার সাথে আমি, আমার কাকা, আমার যে পাড়ার যে গ্রুপটা, আমরা সব ছোটো থেকে একসাথে থাকতাম। তো আমাদের একটি ছেলে ছিল, আমাদের মানে এখনো ছিল, মানে এখনো আছে। ছেলেটার নাম ছোট্টু। আচ্ছা। আমি তখন ক্লাস 8 বা 9 পড়ছি, 8 হ্যাঁ 8 পড়ছি। তো পরীক্ষার সময় প্রজেক্ট জমা দিতে যাবো। তার আগের দিন পর্যন্ত বিকালবেলা সবাই খেলাধুলা করেছে, আমরা ক্রিকেট খেলতাম প্রচুর, ম্যাচ ফ্যাচ খেলতে যেতাম, সে সময় একটা টিম ছিল পুরো। তো ক্রিকেট খেলে এসে বিকালবেলা সব একসাথে পড়াশোনা করে পরের দিন সকালবেলা প্রজেক্ট জমা দিতে যাবো। আমি আমার এদিকে গেলাম, ছোট্ট বললো ওদিকে যাচ্ছে, ছোট্ট অন্য স্কুল ছিল। তো
ছোট্ট স্কুলে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, ওকে গাড়ি মারলো ধাক্কা, প্রায় অনেক ফুট ওপরে এসেও পড়লো, বাট প্রাণে বেঁচে গেল। কিন্তু কিছু মেমোরিজ প্রথমের দিকে কিন্তু সবাইকে চিনতে পারতো না। আচ্ছা, যখন ফিরেছে আমাদের বলতো তো আমি ইভান, কে বলতো তো আমি রাজ, আমার কাকাকে বলতো তো আমি রাজ। তো কালী পুজোর আগে, মানে কালী পুজোর দিন, কালী পুজোর দিন আমরা না বেরোতাম সবাই মিলে একসাথে। আমাদের তো গ্রাম, তুই তো দেখেছিস, আমরা গিয়ে পঞ্চবটি শ্মশান হয়ে আমাদের শ্মশানে গিয়ে বাতি দিতাম। এবার ইটসেলফ তুই জানবি, তুই রিয়েলাইজ করতে পারবি, আমাদের গ্রামে একটা রাস্তা আছে, একটা পোল আছে, যে পোলটা থেকে জাস্ট বাঁদিকে বাগলেই মনে হয় আমরা একটা অন্য পৃথিবীতে চলে এসেছি। সেখানে কোনো আলো নেই, পুরোটাই অন্ধকার, যেটা আমাদের শ্মশানের দিকের রাস্তাটা। তার আগে পর্যন্ত ওখানে আলো আছে, বাট তারপরে আর ওখানে কোথাও আলো নেই। এখন তো আলো করে দিয়েছে, এখন তো পঞ্চবটিটা পুরো অন্য রকম, এখন একদম চেঞ্জড। হ্যাঁ, এখন ভাই ওখানে আমরা আজ থেকে 3-4 বছর আগেও যেটা পেতাম সেটা এখন আর নেই। ওই গা ছমছমে যে অনুভূতিটা, ওটা একদম কেটে গেছে, নষ্ট করে দিয়েছে ভাই। মন্দির করে দিয়েছে, তো এখন পুরো ব্যাপারটা দেখ, মন্দির করেছে শুভ শক্তি স্থাপনার জন্য, বাট হ্যাঁ হয়তো কিন্তু যারা হচ্ছে ক্রিপি ফিল করার জন্য ওখানে যেত, তাদের জন্য জায়গাটা এখন ব্যাপারটা এনজয়েবল নয়। ব্যাপারটা কি হয়েছে, ভূত চলে গেছে, মানুষ ভূত এসে গেছে। হ্যাঁ, মানুষ এখন, মানে এখন আমি আগের দিনও দেখলাম ওখানে অনেক মানুষজন, এখন মানুষজন আছে রাত্রেবেলা সব নেশা ফেশা করে ভাই, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এর থেকে আগের পরিবেশ অনেক ভালো ছিল, ভূতেরা ভালো ছিল, একটু ভয়ই দেখাতো। হ্যাঁ ভাই, সে ভাই মানুষের থেকে ভয়ানক ভাই কিছু হয় না। না, তো যেটা বলছিলাম আর কি, তোকে বলে নিটা, তো কালী পুজোয় বেরিয়েছি, সবাই মিলে আছি, আমাদের ওই রাস্তাটা ক্রস করেছি, হঠাৎ করে না মানে পিছন থেকে ডাক শেষে ছোট্ট একটা বুড়ির গলা, ঠিক আছে, আমি কে রে ভাই ডাকছে ছোট্টকে, রাচা বলছে যে পিছন ফিরে তাকানোর দরকার নেই, ছুঁড়ে তোদের ওই রাস্তাটায়, ওই রাস্তাটায় ভাই, মানে ওই রাস্তা একে ওই রকম, আর ওই রাস্তা যেন ওদিকে শেষ হচ্ছে না, মানে ছোট্ট করে ডেকে। আমরা কিন্তু আছি গ্রুপে, আমি, কাকা, খোকন, সৌরভ, ছোট্টু, মানে 5-6 জন আমরা গ্রুপ যাচ্ছি, ঠিক আছে। পিছন থেকে ডাক আসছে ছোট্ট করে, সেখানে শুধু কাকা একটু বড় ছিল তখন, আমরা সবাই 8-9-এ পড়া ছেলে, বাদ বাকিরা কাকা তখন 12-12 দিচ্ছে, বা ছোট্ট করে ডাকটা হয়েই যাচ্ছে। আমরা যত যাচ্ছি ছোট্ট করে পিছন থেকে ডাকটা আসছে, তার মাঝখান থেকে আমার একবার কি মনে হলো, তাকাই, দেখলাম যে বেশ খানিকটা দূর থেকে না আমাদের পিছনে একটা বুড়ি হেঁটে আসছে, এরকম লাঠি নিয়ে, ছোট্ট করে ডাকতে আসছে। কখন করলো একটা বুড়ি ভাই, কে বলতো কেরম করে তো ডাকছে, আমাদের ডাকছে নাকি ওর কোনো অন্য কাউকে ডাকছে, যে কোথায় গেলি রে, এদিকে আয় না রে, এরকম করে যাচ্ছে। তখন ভাই অত ক্রিপি কিছু মনে হয়নি, পরে ভাই এগুলো যখন বুঝতে শিখেছি, যখন গিয়ে আলটিমেটলি তখন মনে হয়েছে। এবার তারপরে না খোকন হঠাৎ করে বলে উঠলো, মানে পিছন দিকে তাকিয়ে বলছে, শুধু চিৎকার করলো, ভাই পালা, পায়ের পাতা উল্টো। কি বলছিস, তুই দেখিস? আমি দেখিনি, পালিয়ে গেছিস। এটার পরে দাঁড়াবো ভাই, কোনো প্রশ্ন ওঠে? শুধু খোকন বললো, চিৎকার করলো, পালা। আমাদের নিজেদের একটা এক্সপিরিয়েন্স আছে না ভাই পঞ্চবটিতে? হ্যাঁ ভাই, এটা তো শুনেছি, আশা করছি মানুষ। হ্যাঁ, এটা তো আমরা, এটা বলিস না ভাই আমাকে ভাই, সবাই তখন ভাই মানে 2 মাস ধরে মেসেজ করেছে, দাদা তুমি এখন ঠিক আছো, দাদা তুমি সুস্থ হয়েছো, তোমাকে কি এখনো ভূতে ধরে রেখেছে? বান্ধবী ভাই, কত ভাই ইস্যুতে কত বান্ধবী হয়েছে জানিস ভাই? হ্যাঁ, পরিবেশের গল্প ভাই। এই ঘটনাটা প্রেত কথা শুনেছিলাম, কত সিম্পালি দেখিয়ে গেছে, অনেক বান্ধবী হয়েছে, তারা রয়ে গেছে, অনেক বন্ধু হয়ে গেছে ভাই, তারা রয়ে গেছে ঘটনার পর থেকে। আমার মনে হয় ওই রাস্তাটাতে এমন কিছু আছে যে ভাই একা লোক ফোক নিয়ে অত ভাবে না, গ্রুপ হলেও ভয় দেখাবো, একা হলেও ভয় দেখাবো। আমরা যে ছুটলাম, মানে খুব ক্রিপি কিছু আছে, কেউ নেই ভাই ওখানে, কোনো সিন নেই। ওই রাস্তাটায় ক্রিপি কিছু আছে ভাই, ওখানে বহু লোক, তুই তো জানিস, তুই তো এটা আশা করছি যারা মানে ঘটনাটা শুনেছো তারা সবাই জানে। এবং সত্যি কথা বলতে এটাতে একটু কোনো জল মেশানো কোনো ব্যাপার নেই ভাই, এটা আমার নিজের গ্রাম, ঠিক আছে, বুকটুকে বলতে পারি। হ্যাঁ, যদি কেউ বলে সব যে এইগুলো জল মেশানো ঘটনা, তার মস্তিষ্কের দোষ ভাই। আমার আদি পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা একজন ফিল করিনি তো, না ভাই, আমরা পুরো গোটা গ্রুপ মিলে একসাথে ফিল করছি, মানে বুঝতে পারছেন, সব কটা লোক একই কথা বলবে, কারণ আমরা সবাই একই জিনিস এক্সপেরিয়েন্স করেছি। গোটা গ্রুপও ছেড়ে দিস ভাই, আমার গোটা গ্রাম সাক্ষী আছে না, আমার গোটা গ্রাম আছে ভাই। আগেকার দিনে তো ভাই মানুষের সঙ্গে অনেক বেশি কিছু ঘটতো। হ্যাঁ, অনেক নর্মাল। ইভেন আমার ঠাকুমার সাথে, যেটা আমার ঠাকুমার সাথে ঘটনা ঘটেছিল, আমাদের ওই মানে বাড়িতে ওখানে একটা অসত্য গাছ ছিল পিছন দিকটা করে, যে দিক থেকে ওই গ্যারেজের গাড়িটা আমি ঢোকাই আর কি, একটা অসত্য গাছ ছিল, তার পাশে একটা বেল গাছও ছিল, তো এগুলো এখন আর নেই। তো ঠাকুমা তখন নতুন বিয়ে করে এসছে,
আমাদের বাড়ির একটা কাজের লোক ছিল হচ্ছে কেতো, আচ্ছা ঠিক আছে? কেতো ওই রোজ সাদা ধুতি পরে না ওই অসত্য গাছের বেল গাছে ওখানে ঝাঁট দিত, আচ্ছা ঠিক আছে? এবার ঠাকুমা সেদিন কি হয়েছে, ঘুম ভেঙে গেছে আর কি, গরমকালের দিকে ঘুম ভেঙে গেছে, বাইরে বেরিয়েছে। তখন আর ওই তো ওই সামনে যে নীল বাড়ি ফাড়ি তখন ওগুলো ছিল না, তখন আমাদের শুধু এই লাল বাড়িটাই ছিল। তখন দেখছি যে ঠাকুমাদের ব্লক থেকে দেখতে পাচ্ছি যে কেতো আর কি ওখানে দাঁড়িয়ে আছে, ঝাঁট দিচ্ছে। দেখছি যে কেতো বেল কুড়োচ্ছে আর কি, যেন বলছি কেতো বেল কুড়োচ্ছে। ও ঠাকুমা কেতো একটা বেল দে না, কেতো এই কেতো 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 আর সাড়া দেয় না। আর ঠাকুমা কেতো কেতো করতে 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 যখন যাচ্ছে কেতোর দিকে, বলছে কেতো নাকি একটা ঠ্যাং নিচে রেখে একটা ঠ্যাং বানালো ডালের ওপর। কি ছিল, ব্রহ্মদত্তি ছিল? হ্যাঁ ওখানে ছিল, মানে ওর উপস্থিতি অনেকেই পেয়েছে ব্রহ্মদত্তি, ওই ব্রহ্মদত্তির উপস্থিতি অনেকেই এখন আছে। এখন ভাই তো গাছটি কেটে ফেলা হয়েছে ভাই, থাকবে কোথায়? ভুলেদের একটা বাসস্থান থাকা দরকার তো ভাই আমাদের হয়ে গেলাম। মানে হ্যাঁ এইরকম ঘটনা না, মানে আমাদের তো রক্তিমের বাড়িটা, ঠিক আছে ভাই, যখন মানে প্রথম দিকে রেকর্ডিং শুরু করি ইট ওয়াজ টু ডেঞ্জারাস। অভিষেক যখন থেকেছে, অভিষেকের পায়ে আঁচড়ের দাগ পায়ে গেছে। আমরা রেকর্ডিং করছি রক্তিমের বাড়িতে বসে, ওপরে ধূপ 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 ফুটবল খেলছে এবং বলছে এই চুপ কর না ভাই, কেন কেন লাপাচ্ছিস এত, চুপচাপ বস, থেমে যাচ্ছে। এবং আমাদের যেটা মাঝখানে দুজন রক্তিম আর আমি তো তখন পুরো রেকর্ডিংগুলো সব পুরো একাই সামলাতাম দুজনে মিলে, সারাক্ষণ ওর বাড়িতে রেকর্ডিং চলছে। এবার আমাদের মধ্যে একটা কুসংস্কার চলে এলো, চ্যানেলের রিচ কমে গেছে ভাই, চল ওকে খেতে দিই। আচ্ছা খেতে দিতাম ভাই, মিষ্টি, ক্যাডবেরিজ, সন্দেশ, মুন্না মিঠাই নিয়ে ছাড়ে দিয়ে আসতাম। এবং সেগুলো থাকতো না কিন্তু খাবারগুলো কোনো। কি বলছিস? হ্যাঁ, রক্তিমকেও জিজ্ঞেস করবি কখনো, ওই খাবারগুলো কোনো থাকতো না। খুব অদ্ভুত ব্যাপার, যে গল্প 9-এ যেত সে গল্প 1-এ উঠে আসতো, 2-এ উঠে আসতো, 3-এ উঠে আসতো। মানে এগুলো আমরা ভীষণ অবাক হয়েছি বেসিক্যালি। মানে আমি জানি না যে এইগুলো হয়তো হ্যাঁ কুসংস্কার হতেই পারে, কুসংস্কার মানছি, কুসংস্কার আমার কুসংস্কার আমার কাছে ভাই, আমি ভাই দিতাম আমরা। এবার আবার কি, যদি দেবো বলে না দিই তার আবার নেগেটিভ এফেক্ট পড়তো ভাই, চ্যানেলের রিচটা ফাট করে কমে গেল ভাই, কিছুতেই এডিট হচ্ছে না। হ্যাঁ, কাউরি বুড়ি রেকর্ড করার সময় এখনো মনে আছে আমার, কাউরি বুড়ি মন্দির যখন রেকর্ড করেছিলাম আমি আর রক্তিম, এক রাতে, এটা আমার মানে আমি বুক বাজিয়ে বলতে পারি, এক রাতে আমি 35,000 শব্দের যে উপন্যাস, ওটা 35,000 শব্দের উপন্যাসটা আমি ন্যারেট করেছিলাম ওই বুড়োর গলায়, ভবতারণের গলায়। খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ ভাই। আপনারা যদি না শুনে থাকেন তাহলে কাউরি বুড়ির মন্দির অবশ্যই শুনুন। এবং এই গল্পটি কিন্তু অসাধারণ একটি গল্প। হরর স্কোপ ইউটিউব চ্যানেলে আমরাই প্রথম করেছিলাম ওটা। তারপর মানে মির্দা করেছে। হ্যাঁ, তারপরে পরে মির্দা করেছে। তোরাই প্রথম করেছিলি? আমরা প্রথম করেছিলাম। হ্যাঁ, মির্দা খুব ভালো করেছিলি। হ্যাঁ, এবং মির্দা নিজেও চ্যানেলে কমিউনিটি দিয়ে ও অ্যাপ্রিসিয়েট করেছে যে আমাদেরকে কমেন্ট করেছিলাম আমরা ওখানে, মির্দা ওখানে গিয়ে কমেন্টটা তুলে নিয়ে গিয়ে পোস্ট করেছে। আচ্ছা, অনেক মানুষ তো শ্রোতারা অনেক হয় কম্পেয়ার করে ফেলে, বাট মির্দা, হ্যাঁ, এই শ্রোতাদের এই কম্পারিজনের জায়গাটা আমার ঠিক পছন্দ না, মানে ভালো লাগে না। আমার মনে হয় যে এই জিনিসটা খুবই কি বলবো, যারা বোঝে না তারাই কম্পেয়ার করে। দুজন মানুষ কাজ করলে সে তার মতন কাজ করছে, আমি আমার মতন কাজ করছি, একদম। এবং কখনোই আমি মির্দার সঙ্গে নিজেকে আমার যখন তুলনা করে আমার লজ্জা করে ভাই। হ্যাঁ, ওই কেউ না কারোর তুলনায় নেই, মানে তুই একজন ভয়েস আর্টিস্ট বা তুই একজন স্টোরি টেলার, তুই একটা প্রেমের গল্পকে যেভাবে বলবি, আমি একজন স্টোরি টেলার, আমি ওই প্রেমের গল্পটাকে অন্যভাবে বলবো, এবং এটাই হওয়া উচিত। হ্যাঁ, একদমই তাই, এটাই হওয়া উচিত। এবার আমাদের যেটা প্রিয়, যে স্টোরি টেলার, মির্জা যেমন আমাদের খুব প্রিয় একজন স্টোরি টেলার, দীপদা খুব প্রিয় একজন আমাদের স্টোরি টেলার, এদেরকে তো আমরা গোটা বাংলা ছোটবেলা থেকে শুনে আসছি, এবং এনারা তো যেভাবে কাজ করেছেন, এনারা একটা নতুন দিশা দেখিয়েছেন সেই সময়, এবং আমরা আজকে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আজকে আমাদের মতন করে কাজ করছি। এবং যেটা বলছিলাম তোকে, যে এই কাউরি বুড়ি যখন রেকর্ড করতে করতে তখন রাত্রেবেলায় রেকর্ড করছি, তখন অনেক কিছু হচ্ছে জানিস তো, মানে কোথাও কখনো কাক ডেকে উঠছে, জানলায় টোকা পড়ছে, এসব তো আমাদের সাথে ওখানে হামেশাই হচ্ছে। এগুলো আমি আলাদা করে কিছু বলছি না। তো আমরা বলেছিলাম যে যদি প্রজেক্টটা যদি রেকর্ড যদি ঠিকঠাক হয়ে যায়, প্রজেক্টটা যদি হিট হয়, হ্যাঁ, তাহলে তোমাকে এই মিষ্টি দেওয়া হবে, রসমালাই দেওয়া হবে মনে বলেছিলাম। ঠিক আছে, রসমালাই খাওয়াবো, ঘুষ প্রজেক্ট হিট করে রসমালাই খাওয়াবো ভাই। ফার্স্ট পার্ট বেরিয়ে গেছে, ঠিক আছে, ফার্স্ট পার্ট একদম সাত নেমে গেছে ভাই, খুব খুশি ভাই। পড়তেই তো চ্যানেল তত্তর করে উঠছে ভাই, ভিউজ মানে উগড়ে ভিউজ আসছে, ফোন আসছে, ঠিক আছে, গেছে মাথা থেকে বেরিয়ে রসমালাইয়ের কথা। সেকেন্ড এপিসোড এডিট হচ্ছে না, বলছে অভিষেক ফোন করেছে ভাই, এখনো হয়তো অভিষেকের সেই ছবিটা থাকবে, বলছি এডিট করতে বসে ভাই কম্পিউটারের স্ক্রিনটা পুরো লাল হয়ে গেছে,
কি বলছিস? হ্যাঁ ভাই, কম্পিউটার রক্তিমের বাড়িতে তার মানে সত্যি কিছু আছে? হ্যাঁ আছে কম্পিউটার। রক্তিম বাড়িতে কি বলছিস ভাই, ওর মা কাকিমা দেখেছে আমি নেমে যাচ্ছি, আমি বলছি এটা পরে কম্পিউটারের স্ক্রিনটা পুরো লাল হয়ে গেছে। তারপরে না আমি আর রক্তিম বলছি কি হলো ভাই এরকম এডিট হচ্ছে, তারপরে হচ্ছে ভাই খেতে দিয়েছিলিস? হে আর ও তো হচ্ছে আর এক, এই যা ভুলে গেছি, কালকে আগে যাবি করবি গিয়ে ভাই রিচ যেন না পড়ে। করলো দেখি ভাই সব ঠিক ভাই। ইভেন রক্তিম এগুলো যে মজাদার ভূতের মজাদার হতে পারে, কিন্তু তুই যে বলছিস রক্তিমের বাড়িতে রক্তিমের বোন দেখেছে, ও নিজেও ফিল করেছে ভাই, ও নিজেও বলেছে আমাদেরকে। তারপর সব থেকে যেটা কাকিমার যেটা হয়েছিল যে শীতকালে কোনো এক শীতকালে মানে 2022 সালে তখন রেকর্ড করছি করে আমি নিচে নামছি, ঠিক আছে, কি গো তুমি? কাকিমা বলছি হ্যাঁ আমি কি আমি তো ছিলাম তো ওপরে। বলছি তুমি তো এই চলে গেলে একটু আগে। বলছি আমি একটু আগে চলে গেলে? রক্তিম বলছে তা কি বলছো, আমরা তখন থেকে রেকর্ড করে নিচে নামছি, চলে গেল মানে? বলছি হ্যাঁ আমি তো ছিলাম ওপরে। বলছি সত্যি তুমি চলে তুমি 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 তোমাকে বললাম চলে যাচ্ছ, তুমি বললে চলে গেলে। কথাবার্তা বলে গেছে। হ্যাঁ কথাবার্তা আবার বলে গেছে। আমার যেটা মনে হয় জানিস তো, ওই বাড়িতে যেটা আছে সেটা ওই পোল্টারজাইজ টাইপ অফ কিছু একটা হবে, হয়তো হার্মফুল না বোধহয়। না খুব একটা তো হার্মফুল কোনোদিনও মানে হয়নি। প্রথম দিকে একটুখানি যখন আমরা নতুন ঢুকেছিলাম অসুবিধা হতো। ফ্যান চলা নিয়ে একটা ঘটনা। হ্যাঁ স্পন্দন বলছে ফ্যানটা, বলছে বৌদি ফ্যানটা জোরে করে দাও। স্পন্দন তো হবে না, পাকা ছেলে না করে দাও, জোরে হয়ে গেল। কই গো বৌদি আস্তে করে দাও, এরা বলছে আস্তে হয়ে গেল। তারা বলছে আরো জোরে করো। বলছি এমন জোরে ফ্যানটা হলো রেগুলেটরি কাজ করছে না। স্পন্দন দিয়েছে, মার খেয়েছে নিচে দৌড়। হ্যাঁ তবে ভয় আমি রেকর্ড করছি ভাই, ঠক 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 ঠক। পরে যখন হ্যাবিচুয়েট হয়ে গেলো ভাই একটু খুলতে পারবো না, নিজের ভিতরে চলে আয়, ঠিক এরকম করতাম ভাই। ঠিক আছে, ধর এমনও দিন গেছে ভাই রক্তিমের বাড়িতে পুরো রেকর্ডিং স্টুডিও হিসেবে ইউজ করতো পুরোপুরি। ও কাকিমা কাকু খুবই সাপোর্টিভ, তোর বাড়িতে সারাক্ষণ গিয়ে রেকর্ড করতাম। ইভেন রক্তিম নেই আমি পুরোপুরি রেকর্ড করছি গিয়ে বসে, ধর ন্যারেশন করছি সন্ধ্যাবেলা, রক্তিম হয়তো কারণ ওর একটা হিউজ টাইম বলছো না বজবজে কাটে, তো ও রেকর্ড করছি ওখানে, দরজায় ঠক 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 ঠোকা, কেউ হলে সাড়া দেবে, আবার ঠক ঠক ঠোকা, আমি খুলতে পারছি না, নিজে ঢোকার ইচ্ছে ঢুকে পড় বলে আমি রেকর্ড করতে শুরু করলাম। মনে হলো পাশে এসে কেউ বসতো বিছানাটা। হেভি ডেয়ার ডেভিল ছিল তো ভাই। হ্যাঁ ভাই মানে এইটা না পরবর্তীতে আর কিছু মানে ভূত বলে আর কিছু ভয় লাগতো মানে ও এত ভয় প্রথম দিকে দেখিয়েছে। প্রথম দিকে আমরা ওই একটা মিউজিক কি লুসিফার হাইম বলে একটা মিউজিক আছে না, ওটা আমরা ঘরে অন্ধকার করে চালিয়ে রাখতাম, এবং যখনই চালাতাম তখনই কিন্তু ওর নিজের প্রেজেন্স দিত। গিটারটা পড়ে যেত, চেয়ারটা সরে যেত, এরকম অনেক ঘটনা ঘটে চোখের সামনে। প্রথম দিকে ভয় পাওয়ানোর জন্য অনেক কিছু করেছে, তারপরে তো ভাই পুরো মিলেমিশে গেল নিজেদের। তারপরে ভয় পাসনি তো? না আর ভয় পাইনি। মানে এইটা বোধ হয় প্রথমবার প্রেত কথা আমাদের পডকাস্টে এমন একটা মজার ভূতের ঘটনা আমরা শুনলাম। সিরিয়াসলি মজার ভূতের ঘটনা শুনলাম। আমরা দুজন রেকর্ড করছি, আমি রক্তিম রেকর্ড করছি, তুই তো জানিস তোর রেকর্ডিং কাট হলো পজ হলো, রক্তিম যাবো মাঝখান থেকে, আমরা দুজনের মাঝখান থেকে আমরা কেউই বললাম না, দুজনের মাঝখান থেকে বললাম রক্তিম পর্দাটা সরালো, তুমি বললে? তুই বললি না, দুজনে কেউই বলেনি। বললো ওটাকে কেউ বলেছে ভাই চল রেকর্ডে যাই, কেউ বলেছে দেখে লাভ নেই। আমরা পুরো ব্যাপারটাকে পুরো ইগনোর করে যেতাম, বেরিয়ে যেতাম, সরে যেতাম, কোনো কিছু না। আর রক্তিম এখনো তার মানে ওর সাথেই থাকে না ভাই। তবে হ্যাঁ ইভেন কাকুকে ভাই ঘুম ভাঙিয়ে দিয়েছে একবার। কাকুর 4টের সময় এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো কাকু ঘুমোচ্ছিল, তো ফোন আসছিল। রক্তিমদের পুরোনো বাড়ি? রক্তিমদের তো দুটোই বাড়ি, এটা নতুন বাড়ি, এটা যেটা যে বাড়িটা হয়, পুরোনো বাড়িটা পাশেরটা ভাই। আমার তো ভাই পুরোনো বাড়িতে আমার ফিল হয় ভাই ওখানে ভাই ব্রহ্মদত্তি আছেই, ওটা ভাই শুভ, ওটা ওখানে যেটা আছে প্রচন্ড শুভ। মানে ওর তো ভাই ওর বাড়িটা তুই তো গেছিস তো? আমি গেছি, বাট পুরোনো বাড়িটা তুই অতটা ভালো করে খেয়াল করে দেখিসনি। ওর বাড়িটাকে কেন্দ্র করে একটা বেল গাছ আছে, মানে ওর বাড়িটাকে দেখবি গোটাটা পুরোনো বাড়িটা একটা বেল গাছ ছিঁড়ে আছে, এবং বাড়ির মধ্যভাগ থেকে ওই বেল গাছটা উঠেছে। এবং ওই বেল গাছটা কোথাও গিয়ে আমার মনে হয় যে ওদের প্রসপেক্ট বা উনি যিনি আছেন অবশ্যই ভালো চান। না 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 না, এই মানে এনার্জি মানেই যে খারাপ তা নয়, প্রচুর এনার্জি মানুষের ভালো না একদমই। যেমন ভাই আমি রিসেন্ট, তুই বলছিস চ্যানেলের কথা বলতে গিয়ে বলছি, আমি রিসেন্ট এখন কিছু রিসার্চ করতে গিয়ে দেখছি সব দেবদেবী যেমন শুভ হয় না সবার ক্ষেত্রে। হ্যাঁ যেমন এই ধর রঙ্কিনী দেবীর খড়গ, আমরা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প শুনেছি, ঘাটশিলার মতন জায়গায়
আজ থেকে 100 বছর কি 60 বছরও আগে নরবলি হতো। হ্যাঁ হ্যাঁ, এবং রঙ্কিনী দেবী নিজে মানুষের রক্তে তৃপ্ত হন। কাদের বলিটা দেওয়া হতো তাহলে? ওখানে মানুষদেরকে ধরে আনাতে হয়তো নিচু সম্প্রদায়ের কোনো মানুষ বা সেরকম কোনো মানুষের নরবলি হতো। খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। আমি এরকম, এখন তো আর এসব হয় না। না এখন হয় না, এখন খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং মোষ বলিটা সম্ভবত এখনো মনে হয় টুকটাক চালু আছে। হ্যাঁ, এবং রঙ্কিনী দেবীর যে বলির প্রথা প্রচণ্ড খুব মানে আরও একটা জায়গায় সেখানে মহিষ কিনে রাখা হতো এবং সবাই মহিষকে তীর মারতো, বর্ষা মারতো, খোঁচা মারতো, মেরে 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 যখন মহিষ যখন আধমরা হয়ে আসতো তখন সেই মহিষটা বলি দেওয়া হতো। এইগুলো তো খুব প্যাথেটিক, খুব মানে আমি এগুলো রিসার্চ করতে গিয়ে দেখেছি, মানে নরবলির ইতিহাস, মানে নরবলির একটা সময় তো বাংলার ট্রেন্ড ছিল, মানে তখন সেই সময় কেউ কোনো কিছু মানত করলেই নরবলি। এখন যেটা পাঠা বলিতে দাঁড়িয়েছে তখন মানুষ বলির একটা চল ছিল। এবং এইগুলো থেকে যত মানে আবার এমন অনেক ইতিহাস আছে যেগুলো জানতে গেলেও নিজের প্রবলেম হয়ে যায় আর কি। আপনারা যারা মাইথোলজি পছন্দ করেন বা মাইথোলজির ঘটনা শুনতে পছন্দ করেন, এবং ইভান প্রচুর রিসার্চ ওয়ার্ক করে আর কি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, তো এই রিসার্চগুলো যারা দেখতে বা শুনতে পছন্দ করেন তাদের বলবো আপনি ইভান সরকার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। এবং ইভানের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে ও খুবই ডিটেলড একটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরে, এটা ওর প্লাস পয়েন্ট। এবং আমার মনে হচ্ছে আজকের আড্ডাটাও আপনাদের সকলের খুব ভালো লেগেছে, কারণ আজকের আড্ডাটা একদমই মানে আমার তো মনেই হচ্ছে না কোনো গেস্টের সাথে আড্ডা মারছি, খুব স্বাভাবিক। আমরা দুজন অ্যাকচুয়ালি ঘরে যেরকম আড্ডা মারি ওরকম ভাবেই মারছি, জাস্ট সামনে ক্যামেরাটা রয়েছে। আমি এখানে ইন্টারাপ্ট করছি, আমি যেটা বলছিলাম তোকে একটু আগে যে আমি ভাই তো কখনো ভাবি নেই মাইথোলজিক্যাল কন্টেন্ট করবো বা আমি এই মন্দিরে তো ছুটে যাবো ভাই। আমি কখনোই, তুই দেখেছিস আমি কখনোই সেই মানে ভয় পাওয়া আস্তিক মানুষ করে দিন না, ঈশ্বর মানি, সম্মান করি, এটুকুই। তো লাস্ট আমি মন্দিরে গিয়েছিলাম শ্রীরামপুরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। মন্দিরটাই ঘিরে যে ইতিহাস মানে যা লোককথা শোনা যায় সেটা হচ্ছে যে ওই মন্দিরের যিনি প্রধান পুরোহিত বা ওই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনিই পুজো করেন, এবং ওখানে যা মূর্তি আছে মন্দিরে সব মূর্তি নিজে বানিয়েছেন। এবং ওটা একটা বসত বাড়ি, ওই বসত বাড়ির মধ্যে দেবী ছিন্নমস্তার মূর্তি আছে, বগলা মায়ের মূর্তি আছে, বড় মা অর্থাৎ সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি আছে, অন্নপূর্ণার মূর্তি আছে। লোকটা একটি অদ্ভুত শিল্পী পাগল টাইপের লোক ভাই, জানিস তো। আমি গিয়েছি, যখন আমি গেলাম আমি মন্দিরে বসে যে কি আছে ইতিহাস জানতে যাব, হঠাৎ মায়ের যে হাত হয়, মায়ের যে এই হাতে যে পদ্ম থাকে সে পদ্মটা এসে পড়লো ভাই সামনে, কোনো কিছু মন্ত্র ছাড়া। মিরাকেল ভাই এগুলো। কিন্তু ভাই এইগুলো ইট হ্যাপেন্স। যদি আমার মনে হয় যদি ভূত প্রেতকে আমি বিশ্বাস করি তাহলে আমাকে তো ভাই দেবীকেও বিশ্বাস করতে হবে, 100%, কোনো তো কারণই নেই। এবং এই ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত যে ঘটনা, যে তন্ত্র মন্ত্র, এগুলো তো কোথাও কি মহাবিদ্যা রিলেটেড ভাই? হ্যাঁ, মহাবিদ্যা রিলেটেড। এবং তন্ত্রমন্ত্রের তো অস্তিত্ব আছে। তন্ত্রমন্ত্র কোনো মানে নয় যে মন্ত্র কোনো মনের মধ্যে বানিয়ে নেওয়া কিছু, একদমই ওটা নয়। সাউন্ড হিলিং থেরাপিও কিন্তু এক ধরনের মন্ত্র, মানে মন্ত্র অ্যাকচুয়ালি হচ্ছে একটা সাউন্ড, একটা ওয়েভ, একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা আমাদের বডির ভিতরে কাজ করে। সো এই জন্য বলা হয় যে ওং প্র্যাকটিস করতে। ওং প্র্যাকটিসের যে কি গুণ, কতটা ফ্রিকোয়েন্সি শরীরের মধ্যে যাচ্ছে, কতটা অরা ক্লিনস হচ্ছে, সেটা না করলে বোঝা যাবে না। যে রেগুলার করবে, যে অন্তত পক্ষে তো মানে 2 মাস করবে প্র্যাকটিস, সে বুঝতে পারবে যে তার মধ্যে কত রকমের বদল আসছে। জপ সাধনার যে কি মানে বেনিফিট, সেটা ওই পডকাস্টে শুনে আমি বলে দিলাম এটা হয় আর এটা হয় না তা নয়। ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স, তোমাকে করতে হবে, মেডিটেট করতে হবে, জব করতে হবে। এবং যখন ওটা মানুষ মাসের পর মাস যখন করবে, নিজের মধ্যেই একটা অদ্ভুত চেঞ্জ মানুষ ফিল করতে পারবে। ধৈর্য, মেডিটেশন তো একটা অন্য, কনসেন্ট্রেশনই তো সব। যে যত বেশি কনসেন্ট্রেটেড তার কাছে তত বেশি ধরা দেয় সবাই। সেটা ভগবানও ধরা দিতে পারে, সেটা ভূতও ধরা দিতে পারে, কিন্তু কনসেন্ট্রেশন থাকতে হবে। যার কনসেন্ট্রেশন নেই তাকে কিছুই ধরা দেয় না। তার চোখের সামনে সব থাকা সত্ত্বেও সে কিছুই খুঁজে পায় না। একদম, এটা তো ভাই সিম্পল। আজকে তুই তোর নিজের সম্পর্কগুলোর প্রতি কতটা কনসেন্ট্রেটেড, সেটার উপর বেস করে তোর সম্পর্কের ভ্যালু তোর কাছে ক্লিয়ার। তোর তো সবাই তো আর তোর প্রিয় লোক হতে পারে না, আর আমিও সবার কাছে প্রিয় হতে পারি, তুইও সবার প্রিয় না। তার মানে যার সাথে তোর সম্পর্কের সেই গভীরতা আছে, কনসেন্ট্রেশন আছে, তার সাথেই তোর সম্পর্ক ভালো। তুই তাকে দেখতে পাস, তার সাথে দেখা হয়, তার সাথে বসিস, তার সাথে আড্ডা মারিস। ভূত প্রেত ভগবানের ক্ষেত্রেও তাই। এই যে সাধকরা মায়ের কাছে কনসেন্ট্রেটেড মায়ের প্রতি, তাই মাকে ওরা পায়।
পায় একদম। যেই লোকটা বলে "ধর, ফালতু এসব নেই", সে কনসেন্ট্রেটেড নয়, সে চেষ্টাই করেনি কোনোদিনও, সে প্র্যাকটিসই করেনি কখনো, হ্যাঁ। তাই জন্য সে হয়তো নিজেকেই চেনেনি। এবং এবং ইভেন স্বামীজি আর রামকৃষ্ণ পরমহংসদেবের যে ঘটনাটা, যে স্বামীজি বলছে মাকে তুমি ডাকলে পাও, আমি ডাকলে পাই না। নদীতে ঘুরতে ঘুরতে নৌকায় যেতে যেতে স্বামীজি বলছে আমি কেন পাই না, দিয়েছে স্বামীজিকে নৌকা ঠেলে ফেলে নদী থেকে। বলছে এটা কি করলে ঠাকুর, বাঁচাও বাঁচাও। বলছে এই তুই এখন যেমন ভাবে এমন আমারই ডাকছিস, তেমন ভাবে মাকে কোনোদিনও ডেকেছিস যে মা আসবে? ভাই রামকৃষ্ণদেব তো মানে ডেঞ্জার একজন লোক ছিলেন, মানে উনি যে কি কি মানুষ সেটাকে তো আমরা ভাষায় প্রকাশই করতে পারবো না। এবং ওই যে সরলতা, ওই যে ফিলোসফি ওনার, আমরা যদি রামকৃষ্ণদেবকে জাস্ট তার কথাগুলো প্রত্যেকদিন সবে পড়াশোনা শুরু করেছি তাহলেই জীবন বদলে যায়। গদাধর থেকে শুরু করেছি সবে, গদাধর যখন ছিল ওখান থেকে শুরু করেছি। এখন ভাই ওর জীবনই অন্যরকম পুরো। কারণ বাংলা মাইথোলজি নিয়ে কাজ করতে হলে রামকৃষ্ণকে না পড়তেই হবে, রামকৃষ্ণদেবকে জানতেই হবে। আমি সেই সকালবেলা উঠে কথামৃত পড়ছিলাম, পড়ি মাঝে মাঝে পড়ি। তুই তো পড়িস, মাঝে মাঝেই পড়ি আমি। তাও আমার আজকাল বিশেষ প্র্যাকটিস হচ্ছে না, কাজের একটু চাপ চলছে বেশি। আমি আবার এগুলো খুব চেরিশ করে করতে ভালোবাসি ভাই। হ্যাঁ, মানে এটা তো দেখি সকালবেলায় ঘুম থেকে উঠে তুই 2021-22 দেখতাম নিয়মিত পড়তিস তখন। হ্যাঁ, এখনো পড়ি আমি, কিন্তু এখন এই কটা দিন একটু আমি বেশি ফিল্ম মেকিং বা এগুলো নিয়ে বেশি একটু ঘাটাঘাটি করছি আর কি। আমিষ তো আমাদের একটু হিট আছে, এরপরে যেটা আসবে সেটা আরো দেখি এরপরে কি আনা যায়। যাই হোক ভাই, ভালো লাগলো আজকে এই আড্ডাটা মেরে। আপনাদের কিরকম লাগলো? আমরা খুবই বোধহয় বেশি ক্যাজুয়াল হয়ে গেছিলাম, কিন্তু আমার মনে হয় ক্যাজুয়াল আড্ডাটা আপনাদের ভালোই লেগেছে। কারণ আমরা যে ধরনের ঘটনা, যে ধরনের কথাবার্তা আজকে আলোচনা করলাম, এই ধরনের ঘটনা সচরাচর আমরা প্রেত কথায় বলি না। এবং এর পরবর্তীকালে যখন আবার ইভান আসবে তখনও আমরা এরকমই সুন্দর কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। আশা করছি এই দুই ভাইয়ের আড্ডা আজকে আপনাদের ভালো লেগেছে। ওর চ্যানেলটা ফলো করবেন, ইভান সরকার, যারা মাইথোলজি নিয়ে জানতে ভালোবাসেন তারা। এবং অবশ্যই প্রেত কথার আমাদের যেই উইংটা গৌরব তপদার ব্লগস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং লাইক করে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।